আমি একটা ভিডিও শুরু করব, তো ভিডিও শুরুর আগে তোমাদেরকে শুধু একটা জিনিস আমি দেখিয়ে দিই। প্রান্তকে আমরা যে ডিনার সেটটা গিফট করেছি সেটা, আর এই যে দেখো আমার ডিনার সেট ওপরটাতে তোমরা দেখে নাও। তারপরে বসে আমি তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করতে জানি না আমি ভিডিওটা কিভাবে শুরু করব, কি করব। মানে আমি র্যান্ডামলি ওই রাত্রিবেলা বসে শ্যুট করছি। যদি আমি না করতাম তাহলে হয়তো আমার ঘুম হতো না। আমার ভেতরে একটা প্যালপিটেশন কাজ করছে, আমার খুব একটা টেনশন কাজ করছে যে কেন এরকম হলো আমার সাথে। দাঁড়াও তোমাদেরকে একবার আমি পেরেও দেখাই জিনিসটা। আমি একটু উঠি, এর ওপরে উঠে আমি দেখাচ্ছি। ফোনটা নিয়ে এখানে বলতে হচ্ছে, নইলে তোমার ভয়েস ঠিকঠাক শুনতে পাবে না, খুব আস্তে কথা বলতে হচ্ছে। আর আমি ফ্যানটাও বন্ধ করতে পারছি না, একটু হেল্প করো। এই যে ধুলোও পড়েছে। এই যে হচ্ছে সেই আমার জিনিস। এটা কি আর খুলতে হবে? প্রয়োজন আছে খোলার? না, খুলতে হবে না। আর আমি খুলছি না। যাই হোক, এই যে দেখো একদম সিল প্যাক। এই যে ভালোই লাগছে গো। এই যে সব জিনিস আছে। তোমরা দেখলেই যে আমার জিনিসটা অ্যাজ ইট ইজ ওখানেই রাখা আছে সেই নেয় জন্মদিনের পরের থেকে। তো এই যে দেখো আমার একদমই কোইন্সিডেন্টলি বলো, সৌভাগ্যবশত, দুর্ভাগ্যবশত, মানে আমি কোনটা বলবো জানি না, শুধু এইটুকুই বলছি যে আমার দুটো ডিনার সেট, এখানে একটা আছে আর এখানে আছে। আর একটা তোমাদের কাছে আমার প্লিজ হাম্বেল একটা রিকোয়েস্ট, যে ভিডিওটা পুরোটা দেখো, আমার পুরো কথাগুলো শোনো। রাত্রি এখন 11টা বাজে, ঠিক আছে? ইনায়া এই জাস্ট ঘুমোলো। ফ্যান চলছে বলে আমি ফ্যান, মানে ও যেহেতু ঘুমিয়েছে ফ্যানটা আমি অফ করতে পারছি না, তাই ফ্যান চলছে বলে ফোনটা এইখানটাতে নিয়ে আমি ব্লগ, মানে একটা ভিডিও শুট করছি। আমি জানি না এটা আমি ব্লগের আকারে বলবো না ভিডিও বলবো, যাই হোক আমার ভেতর থেকে অনেক কষ্ট পেয়ে আমি এই জিনিসটা শুট করছি। অনেকে অনেক রকমের কথা বলবে, অনেকে অনেক রকমের মন্তব্য করবে, তারপরেও আমি এই ভিডিওটা আমার মনে হলেও শুট করা উচিত বা করব। তো আর যদি আমি এখন না করি আমার রাত্রিবেলা সত্যি ঘুম হবে না। কারণ কি বলতো, যখন তুমি যেই অন্যায়টা করো না বা যেই কাজটা করো না, তারপরে যখন তোমাকে ওই অপবাদটা দেওয়া হয় না, তো তখন তোমার মানে ঘুমটা ঠিক হবে না, সেটাই স্বাভাবিক। মানে আমি সত্যি, মানে কি বলবো, আমার মানে আমি রীতিমতো কেঁদে ফেলেছি যে মানে আমার সাথে সৌভাগ্যবশত বলো বা দুর্ভাগ্যবশত বলো, কেন এই ইনসিডেন্টটা ঘটলো, কেন ঘটলো আমি এটাই বুঝতে পারছি না। যারা বোঝার তারা তো বুঝতে পারছো ভিডিওটা দেখে, বা যারা বোঝার নয় তাদেরকে আমি একটাই কথা বলতে চাইছি, যেই জিনিসটা নিয়ে আমার এটা করা, সেটা যারা 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 জানো, আমার কথা জড়িয়ে যাচ্ছে, আমি তোমাদের সাথে সত্যিই ক্লিয়ার করতে পারছি না। কারণ ছোটোবেলা থেকে আমি খুব শান্ত প্রকৃতির, কখনো ঝগড়া ঝামেলা এইসবের মধ্যে জড়াতে চাই না বা চাইনি। এই ভিডিওটা দেখার পরে সত্যি আমার মাও খুব কষ্ট পাবে যে এটা উচিত হয়নি। যে প্রান্তর বিয়েতে আমরা যে গিফটটা দিয়েছি সেটা সৌভাগ্যবশত দুর্ভাগ্যবশত, আমার ব্যাড লাক না আমার গুড লাক আমি জানি না, যে মানে এরকম একটা ইনসিডেন্ট ঘটলো। তোমরা অনেকেই বলছো, সবাই নয়, অবশ্যই সবাই নয়, অনেকেই বলছো, কিছু মানুষ বলছো যে আমরা প্রান্তকে যে ডিনার সেটটা গিফট করেছি সেটা নাকি আমার পাওয়া গিফট। হ্যাঁ, মানে এটা বললাম না, এটা সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না, কোইন্সিডেন্টলি যে এতটা ম্যাচিং হয়ে যেতে পারে সেটা আমি নিজেও বুঝতে পারিনি। আর সব থেকে বড় কথা, সেলো পোলাওয়ের এই টাইপের জিনিসগুলো না ম্যাচিং হয়েই যায়, তাই না? ম্যাক্সিমাম তাই হয়ে যায়, মোটামুটি ওই রকমই। তো যখন আমরা ইনভিটেশনটা পাই, যেহেতু আব্বা আম্মারও ইনভিটেশন ছিল, তো তখনই আমরা ভেবে নিয়েছিলাম যে ওকে একটা সাংসারিক জিনিস গিফট করবো, এবং যেটা ওদের সংসার জীবনে, যেহেতু নতুন সংসার, ওদের সংসার জীবনে যেন অনেক কাজে লাগে। তাছাড়া প্রান্তর সাথে জামানের তো মানে সে কি বলবো, অনেক আগের সম্পর্ক। আমি একটু বলি, মানে প্রান্তর সঙ্গে সম্পর্কটা হচ্ছে এরকম, বিশেষ করে এটাতে কেন রেকর্ড করছি, ওখানে ফ্যান চলছে, ইনু ঘুমাচ্ছে, এখন রাত্রে কটা বাজে, 11:10 হয়েছে, তো ফ্যানটা অফ করলেই ও উঠে যাবে, সেই জন্য। আর হচ্ছে প্রান্তর সঙ্গে আমার রিলেশনটা হচ্ছে অনেক আগে থেকে, অনেক মানে আজ থেকে 10-15 বছর আগে থেকে ওর সঙ্গে সম্পর্ক, 10 বছর তো মনে হবেই।
তো ও আর আমি একসঙ্গে থাকতাম। আমি যখন দমদমে থাকতাম, ও আর আমি বেশ অনেক দিন থেকেছি একসঙ্গে। সে অনেক অনেক কাহিনী আছে, তো এত ডিটেলসে যাচ্ছি না। তো ওর ফ্যামিলি ব্যাপারে বা ও আমার ফ্যামিলি ব্যাপারে সব কিছু কম বেশি জানে। তো ওর কি আছে না আছে বা ওর কোনটা লাগবে না লাগবে, মানে এতটাই আমাদের অন্তরঙ্গ সম্পর্ক, আমরা একদম মানে নিজেদের মতো করেই মিশি, যাতে করে আমরা সব কিছু খোলাখুলি বলতে পারি। তো তখনই আমরা ভাবলাম, যেহেতু ওদের নতুন সংসার, তো নতুন সংসারে এই জিনিসটা গিফট করলে ওদের খুব ভালো কাজে লাগবে। তো সেই জন্যই বিশেষ করে যে এই জিনিসটাই আমরা তখন, আমি আব্বা আম্মা সবাই আমরা ডিসাইড করি যে ঠিক আছে চলো আমরা একটা ডিনার সিটি ওকে গিফট করি, তাহলে ওরও সুবিধা হবে। আবার এটা আছে যে হ্যাঁ, প্রান্ত আমার মেয়েকে যখন প্রথম দেখতে এসেছিলো একটা সোনার আংটি নিয়ে এসেছিলো। অনেকেই বলছে ওরা তো সোনার আংটি নিয়ে এসেছিলো, তোমরা সোনার কিছু দিতে পারতে। হ্যাঁ, আমি এই জন্যই সোনার কিছু দিইনি, কারণ বিয়েতে ওর সোনার জিনিস হয়েই যাবে, কম বেশি পাওনা হবেই সোনার জিনিস। প্রান্তও দিয়েছে। তো আমাদের খুব ইচ্ছে ছিল ওর যখন একটা বেবি হবে তখন আমরাও একটা সোনার জিনিস ওকে দেবো, মানে ওর বাচ্চার উদ্দেশ্যে। কিন্তু এখন সাংসারিক কোনো জিনিসই দেবো। এটা কোনো ক্ল্যারিফিকেশন ভিডিও না, আমি সত্যি কোনো ক্ল্যারিফিকেশন ভিডিও আমি করতে ক্ল্যারিফিকেশন ভিডিও করতে বসিনি। আমি অনেক কষ্ট পেয়ে, যেহেতু তোমরা আমার অনেক কাছের মানুষ, আশা করছি তোমরা বুঝবে, কষ্ট পেয়ে এত রাতে আমি ভিডিওটা শ্যুট করছি। তো তাই জন্য আমরা সোনার জিনিসের দিকে যাইনি, যে ওদের নতুন সংসারটাকে গোছাতে, বাড়িতে গেস্ট আসতে গেলে ডিনার সেট লাগেই আর কি কম বেশি, তাই আমরা ডিনার সেট নিয়েছিলাম। এবং দেখবে আমরা প্রথম থেকেই বলছিলাম যে আমরা ছোট ডিনার সেট না, একটু বড় নেব, যেন 3জন 4জন যদি আসে সেটাতে ওরা ব্যবহার করতে পারে, এইরকমই। সেটা দোকানে গিয়েও করেছিলাম। আর কালকে ছিল প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম, আমরা একটা দোকানে গেছিলাম। হ্যাঁ, এবার দেখো, প্রথমত একটা বাচ্চা নিয়ে এতগুলো ব্যাগ নিয়ে যখন আমরা লোকাল ট্রেনে আসছি, জানোই তো লোকাল ট্রেনের কন্ডিশনটা কেমন থাকে, ভীষণ এক্সস্ট হয়ে যায় গো। হয়তো আমরা ক্যামেরাটা অন করে খুব হাসি মুখে, খুব লাইফটাকে ইজি তোমাদেরকে প্রেজেন্ট করি, কিন্তু এর পেছনে না অনেকটা কষ্ট থাকে, অনেকটা পরিশ্রম থাকে, কারণ অতটা ইজি হয় না, অনেক কষ্ট করে। প্ল্যাটফর্মে যারা কাজ করে না তারা জানে যে মানে এই ভ্লগ যে তোমরা এক একটা দিনের ভ্লগ দেখো না, এটার পিছনে এই যে হাসি মুখটা, এটা মানে কি বলবো, এতটাই টাফ। যারা ভ্লগ না শ্যুট করে বা যারা না করে তারা কিন্তু বুঝতে পারবে না যে এটা কতটাই টাফ কাজ। আর এটা কিন্তু কোনো অভিনয় নয়, কোনো একদম ন্যাচারাল আমরা যেভাবে চলছি ফিরছি সেটাকেই তোমাদের সামনে তুলে ধরা। তো এবার দেখো, তোমরা তো দেখেইছো যে আমাদের সংসার জীবনটা কিভাবে শুরু হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে আস্তে আস্তে গ্রো করছি। এখনো জীবনে অনেক কিছু করা বাকি, সেইগুলো করব। তো এই যে এতটা স্ট্রাগেলের পেছনে যখন আমরা বাড়ি আসছি, একটা বাচ্চা, তার সাথে এতগুলো ব্যাগ, এতগুলো লাগেজ, সত্যি খুব এক্সস্ট হয়ে গেছিলাম, এক্সস্ট হয়ে যায় একটা টাইমে। কিন্তু তবুও ক্যামেরাটা ধরে না খুব হাসি মুখেই তোমাদের সাথে কথা বলি, যে আমাদের দুঃখের কথা তোমাদেরকে কেন শেয়ার করব, তাই না? তোমরা আমার ব্লগটা কেন দেখবে? আমি যদি সবসময় তোমাদেরকে আমার কষ্ট হচ্ছে, আমার গরম লাগছে, আমার এই হচ্ছে, তাহলে তো আমি যে আমার মতো যে আর 5টা মানুষ লোকাল ট্রেনে ট্রাভেল করছে, সেই জিনিসটা তো আমি তাদেরও তো কষ্ট হয়। তাহলে সেই জিনিসটা যদি আমি বারবার তোমাদেরকে দেখাই, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে না। তাই খুব ইজিলি, খুব হাসি খুশি মনেই খুব ভালোভাবে আমি ব্লগ করার চেষ্টা করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে পরে যখন আমরা গিফটটা কিনি, ইনু ভীষণ কান্নাকাটি করছিল, ওর কষ্ট হচ্ছিল। এক তো সকালে ঘুম থেকে তুলে এনেছি, এক গরম ছিল, এতগুলো লাগেজ ছিল, তো সব কিছু মিলিয়ে খুব এক্সস্ট হয়ে গেছিলাম। যে ঠিক আছে চলো বাড়ি গিয়ে তো আব্বা আম্মার সাথে তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি এতটা সত্যি মানে খেয়াল করিনি, কারণ সেদিন কালকে রাত্রিবেলাতেই বিয়ে। হ্যাঁ, মানে যেই চলে গেছে রাত্রিবেলায় বিয়ে, গিয়েই না একে সব কিছু করতে হবে, খাওয়ানো দাওয়ানো, ঘুম পাড়ানো, আবার রেডি হয়ে আবার বেরোতে হবে, একটা ধকল তো শরীরের মধ্যে থাকে। তাই এত কিছুর মাঝে আমি এত কিছু খেয়ালই করিনি, বা এত কিছু করিনি যে কোইন্সিডেন্টলি জিনিসটা পুরোটাই ম্যাচিং হয়ে যাবে, পুরো সেম হয়ে যাবে, আমি বুঝতে পারিনি। এবার আমি মানে কি বলবো, যদি আমি বুঝতে পারতাম তাহলে হয়তো কালকে তোমাদেরকে এমনি হাসির ছলেই বলে দিতাম যে দেখো সেম টু সেম মিলে গেছে। আমার মাথাতেও নেই। আব্বা আম্মাও কিন্তু যে যখন বলেছিল তখন যদি বলতো যে হ্যাঁ আমাদের বাড়িতে একটা রকম আছে, আব্বা আম্মার অত মনে থাকে না, খেয়ালও নেই। ওটা ওই যে জিনিসটা এখন আছে, তোমরা উপরে দেখতে পেলে, মানে কি বলবো, মানে সেই বার্থডের দিন মনে হয়, বার্থডের দিন নয়, বার্থডের পরে আমরা চলে গেছিলাম বারাসাত। তারপরে এসে আমরা, বাবা মারা ছিল, এসে আমরা তুমি আর আমি মিলে গুছিয়েছিলাম ওই লাস্ট।
তারপর থেকে এখনো আমরা ওটা দেখিনি যে কি অবস্থায় বা কি আছে কিনা। আমরা যখন ওই কালকে না আজকে যখন ওই ইনায়ের গাড়িটা পাঠতে গেছিলাম, কারণ ওর ওই গাড়িটা না প্যাক করে যায়, ধুলোবালি লাগবে, মুখে ফুকে দেবে বাচ্চারা, তো ওই উপরে যেটা মন্টিরা গাড়িটা দিয়েছিল ওই ডিনার সেটের পাশেই ওখানে থাকে। তো ওই গাড়িটা আজকে না কালকে মনে হয় ওকে পেড়ে দিয়েছিলাম, তখনই ওই জাস্ট ওখানে দেখা। কিন্তু আজকে যখন কমেন্টটা এসছে এতগুলো নেগেটিভ কমেন্ট, তখন শুধু ভাবছি যে হায় রে, মিলে গেল তো, সেম টু সেম, একদম সেমই দিলাম তো। এবার কারুর দেখো যে গিফটটা দিয়েছে সে কত ভালোবেসে আমাদেরকে দিয়েছে না, তো আমরা কেন ওই সেম জিনিসটা দেব? আর যদি সেম জিনিস এরকম কিন্তু হয়, দেখবে অনেক ফ্যামিলিতে যে বাড়িতে একটা আছে সেম জিনিস আমার আরও আছে, তো আমি নিজে না কিনে আমি এটাই দিই। কিন্তু সেটা করলে আমি সত্যি বলে করতাম। এবার সেটা যখন করবো তাহলে আমার ভাই বলতে সমস্যাটা কোথায়? আর তার উপরে সব থেকে বড় কথা, এই জিনিসটা না একটা মানুষ আমাকে, মীরা আপা গিফট করেছিল আমাকে ইনুর জন্মদিনে, যে তোমার তো জানি সবাই দেবে, আমি তোমাকে সাংসারিক জিনিস দিলাম, তুমি যেহেতু সংসার গোছাতে ভালোবাসো। তো সেই মানুষটা যখন আমাকে ভালোবেসে একটা জিনিস দিয়েছে, সেটা আমি কাউকে দিয়ে দিতে পারি না। তোমরা যখন যেই জিনিসগুলো আমাকে দাও না, খুব আগলে রাখি আমি ওই জিনিসগুলো। আমার কাছে প্রতিটা জিনিস আছে, প্রতিটা জিনিস আমি খুব ভালোভাবে ব্যবহার করি, নইলে খুব ভালোভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর ওই জিনিসগুলো আমি দুটো ডিনার সেট আমার কাছে আছে, একটা মনে হয় সাবিনারা দিয়েছিল বা আব্বা যখন অনুষ্ঠান করেছিল ইনুর সেই সময়, আর একটা হচ্ছে গিয়ে এই ইনায়ের এই জন্মদিনে পাওয়া। তো আমি এগুলো রেখেই দিয়েছি যে থাক, আমি যখন বাড়ি করব তখন আমার বাড়িতে যখন বাড়ি যখন করব, নতুন বাড়িতে আমি নতুন জিনিস সব বের করব। তো সেইভাবে তখন থেকে ওইখানে রাখা, মানে তারপর থেকে আর আমি ওখানটাতে আছে খেয়ালই করিনি, আমি সত্যি খেয়ালই করিনি। যখন মানে আমি তো যখন ব্লগ পাবলিশ হয়েছে তারপরে কমেন্টও আমি চেক করিনি, কমেন্ট চেক করার এও হয়নি। সন্ধেবেলার দিকে 7-8টা নাগাদ, তাই না, সন্ধেবেলার দিকে আমি কমেন্টগুলো যখন চেক করছি, কি হলো ব্যাপারটা, সত্যিই তাই। এসে যখন দেখছি যে হ্যাঁ সেম টু সেম মিলে গেছে। তো দেখো, যখন মানে কোনো কথা কাউকে বলো বা আমরা বলি, আমি ভেতর থেকে বলছি, আমি কথা বলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। যে আর বিশেষ করে কেন কষ্টটা হচ্ছে জানো তো, যেহেতু এখানটাতে আব্বা জড়িয়ে আছে, আব্বা এই কথাগুলো কিছুই জানে না। মানে এটা অসম্ভব ব্যাপার যে আব্বা এরকম কাজ করবে বা আব্বা বলবে। আমার আব্বা মা বিশেষ করে আমাদেরকে না ওই শিক্ষায় বড় করেনি। আমাদের দেখেছো, আমার শ্বশুর শাশুড়ি বা জামানরা খুব মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, তো এদের কাছে না রেসপেক্ট, নিজের আত্মসম্মান বোধটা সবার আগে, এবং আমাদের প্রতিটা মানুষের কাছে আমার মনে হয় নিজের আত্মসম্মান বোধটা সবার আগে, তারপরে অন্য কিছু। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে এই জিনিসটা মানে হবে না এটাই স্বাভাবিক। পরে হচ্ছে গিয়ে অনেকে বলেছো যে আব্বা তোমার শ্বশুর তো ভীষণ ধার্মিক মানুষ, তোমার শ্বশুর তো লোকটাকে দেখে মনে হয় যে খুব ভালো। তারপরে ওই এতগুলো মিথ্যে কথা আব্বা সত্যি দেখেনি, আর আমি দেখাতে চাই না, আমি সত্যি দেখাতে চাই না। কষ্ট তো পাবেই। আর আব্বার যে একটা মানে কি বলবো ফ্লো ব্লগে কথা বলার বা কিছু, সেই জিনিসটা অনেকটা কমে যাবে। প্রথম দিকে কিন্তু আব্বা আম্মা অতটা কথা বলতো না, আস্তে আস্তে তোমরা যত আব্বাকে পজিটিভ কথা বলো বা আব্বার কথা শুনতে ভালো লাগে, আব্বাকে দেখায় ওই কমেন্টগুলো দেখো তুমি কথা বলেছো তো সবাই কত তোমাকে ভালোবাসে, আপনাকে কতটা ভালোবাসে, তো ওই যখন দেখে আব্বা তখন খুব মজা পায়, খুব খুশি হয়। যখনই ওটা একটা নেগেটিভ মানে তোমরা বলবে, যখন এরকম শুনবে তখন আব্বারও না ওই গতিটা থাকবে না। হ্যাঁ, সেটা তো একটা ব্যাপার আছেই। আর ওই জায়গাটাতেই আমার আরো বেশি করে এখানে টাচ করেছে যে সত্যি আব্বা খুব ভালো মানুষ। আব্বা সবসময় না সঠিক শিক্ষাটাই আমাদেরকে দিয়েছে। তোমরা তো দেখেইছো ব্লগের মাধ্যমে যে কখনো কারোর খারাপ করো না, মানুষের উপকার করতে না পারো কখনো কারোর অপকার করো না। তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার, যে যদি সত্যি ওই জিনিসটাই আমার দেওয়ার হতো না, আমি বলেই তোমাদেরকে দিতাম যে এটা আমার কাছে আছে, তো আমি দিচ্ছি। আর একটা কথা আমার বলা, সেটা হচ্ছে যে ভ্লগ করি আমরা, তো মানে আমি বলছি না যে কোনো জিনিস তো একটু 19-20 হতে পারে, আমরাও মানুষ তোমরাও মানুষ, এটা অভিনয় নয়, এটা মানুষের রিয়েল জীবন। 19-20 হতে পারে। আমি এই ব্যাপারটা পার্টিকুলার করে বলছি না, আমি অন্য ব্লগের ক্ষেত্রে বলছি। রিসেন্ট যত দেখছি কম বেশি মোটামুটি নেগেটিভ, দেখো কম বেশি সবার আসে, ঠিক আছে, ব্লগ করবে নেগেটিভ আসবে না এটা হতে পারে না, কারণ তোমার লাইফ তোমার কাছে তোমার মতো, আমার লাইফ আমার কাছে আমার মতো। এবার যারা ভিউয়ার্স ব্লগ যারা দেখে তারা সব সময় চেষ্টা করে যে আমাদের সঙ্গে তাদের রিলেট করার, মানে সব সময় দেখবে ম্যাক্সিমাম আমরাও তো কারো না কারোর হয়তো ব্লগ দেখি ভালো লাগে,
তো আমরা চেষ্টা করি ওদের সঙ্গে আমাদের রিলেট করা সবসময় লাইফটাকে। যখনই দেখবে আমার থিঙ্কিংয়ের সঙ্গে তার থিঙ্কিং মিল হচ্ছে না, তখনই মনে হয় এটা হলো না, এ ভালো না, এ ভালো না, এ মানুষ ভালো না, এর এটা একদম ভালো না, এই কাজটা ভালো না, সঙ্গে সঙ্গে সাথে সাথে আমি এটা নেগেটিভ করে দিই। কিন্তু একটা মানুষের প্রত্যেকটা কাজ তো একদম সেম টু সেম না হতেই পারে। তো একটা মানুষের যখন সব সব কাজ হবে না, দেখা যাচ্ছে 70% মিললো, 30% মিললো না, তো 30% তো একটু অ্যাডজাস্ট করতে হবে না, কারণ সব জিনিস তোমার সঙ্গে যে মিলে যাবে এটা তো কথা নয়। আমার মনে হয় যে একটু বোঝা উচিত ব্যাপারগুলো, যে একটা মানুষকে কথা বলছি এরকম কষ্ট দিয়ে, তাহলে আমার যে তোমাকে যদি এরকম কেউ তোমরা বলে, যদি এই কথাটাই আমাকে বলতে যে দিদি এই জিনিসটা তো তোমার মনে হয় জন্মদিনে পেয়েছিলে না, এরকম ভাবেও যদি বলতে, তাহলে আমি বলতে পারতাম যে হ্যাঁ সত্যি তো তাই, আমি পেয়েছিলাম, তোমাদেরকে আমি দেখিয়েও দিতে পারতাম। কিন্তু মানে এতটা কনফিডেন্ট, এতটা নিশ্চয়তার সহিত তোমরা কমেন্টগুলো করেছো না, তো সেটা দেখে আমি জানি না আমি আমি কি বলবো, আমি কিছু বলতে পারছি না। এগুলো কিসের রাগ? তোমরা কি আমাদেরকে পার্সোনালি চেনো, পার্সোনালি অ্যাটাক করছো না কি? মানে প্রবলেমটা কোথায় আমি এটাই বুঝতে পারছি না। তারপরেও দেখো আরেকটা কথা, জামান কিপটে, হ্যাঁ জামান কিপটে কেন গো? দেখো এই ওয়ার্ডটা শুনলে না খুব হাসি দাঁড়া পায়। আমি বলি, জামান কিপটে, হ্যাঁ হ্যাঁ হয়তো আমি কিপটে, কারণ আমি কিপটেমি করে আমরা আমাদের পরবর্তী জীবনে যেন আমরা ভালো থাকতে পারি, পরবর্তী জীবনের জন্য আমরা মানে আমাদের নিজেদের হয় না যে একটা শক্ত জায়গা করতে পারি, সেই জিনিসগুলো হয়তো করছি, তাই হয়তো জামান কিপটে বলি। কারণ হয়তো কি বলতো, সবার ইনকাম তো আর একরকম থাকে না। হয়তো যে এবং কিপটে গভর্নমেন্ট বলছো, জব হ্যাঁ যে কিপটে বলছো তার হয়তো মাসে 10 লাখ ইনকাম, হয়তো আমার তার মতো ইনকাম না। এবার দেখো সবার ইনকাম তো একরকম হয় না, তো হয়তো যারা বলছো তাদের সাথে আমাদের হয়তো মিলছে না, কারণ তাদের ব্যয় করার জায়গাগুলো একরকম আর আমাদের ব্যয় করার জায়গাগুলো হয়তো একরকম, সেটা হতে পারে। তো দেখো কিপটে বলো আর যাই বলো বা যেমন ভাবেই বলো, জামান কিন্তু প্রচণ্ড কিপটে আমি বলবো না, আমি বলবো ও প্রচণ্ড হিসেবি, কোথায় কেমন কি। হ্যাঁ কেন বলো তো, আমাদেরকে না মানে অনেক কিছু ভাবনা চিন্তা করে খরচাটা করতে হয়। কারণ আমার তো শুধু নিজের ভাবলে হবে না, আমাকে সবাইকে নিয়ে চলতে হয়, সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করতে হয়। তো একটা ফ্যামিলি মানে সবাইকে নিয়ে যখন চলবে না, তখন তুমি বুঝতে পারবে যে এটা কতটা টাফ, যে একটা ফ্যামিলির মধ্যে সবাইকে আগলে রাখা, আগলে নিয়ে চলা। তোমাকে না, তুমি হুটপাট করে কোনো একটা জিনিসে খরচা করতে গেলে তোমাকে 10 বার ভাবতে হবে। যখন এরকম চেষ্টা করবে, যখন যে সাফি হয়তো কোনো একটা জিনিস নিল, হয়তো আমি হয়তো দুটো নিল, চেষ্টা করি কিন্তু যে আর ফ্যামিলি মেম্বারদের আমি অন্তত একটু হলেও দেওয়ার। মানে এই জিনিসগুলো যখন তুমি একটা ছেলে হিসেবে মেনটেন করবে, তখন দেখবে এই জিনিসটা হিউজ টাফ। তুমি চাইলে যে কোনো জায়গায় ফাটাফাট খরচা করে দিতে পারবে না। আর আমিও ব্যক্তিগতভাবে ওটা পছন্দও করি না। আমি খুব সব কিছু একটা সিদ্ধান্তের মধ্যে সব কিছু নিজেরা আলোচনা করে সব কিছু করতে খুব ভালোবাসি। তো হতে পারে হয়তো এই মতের জায়গায় হয়তো যে বলেছো কিপটে, তার আমারটা হয়তো ভুল হতে পারে তার কাছে, কারণ তার সঙ্গে আমারটা হয়তো মিলছে না। যাই হোক, আশা করছি তোমরা বুঝবে, আর যারা বোঝার নয় তাদেরকে আমি কোনো কিছু দিয়েই বোঝাতে পারবো না। শুধু এইটুকুই বলার যে যখন কাউকে কোনো কথা বলবে না, সেই কথাগুলো আমরাও তো, আমার মনটা তো পাথরের নয়, রক্ত মাংস দিয়ে গড়া, এবং যারা আমাকে পার্সোনালি চেনে তারা জানবে, এবং তারাও তো আমার ব্লগ দেখে পার্সোনালি জেনে। কারণ আমি হয়তো এই ব্লগে অনেক কথা বলি, কারণ ব্লগের সূত্রে এই জিনিসটা এমনই না, আমাকে অনেক কথা বলতে হয়। কিন্তু আমি ছোটোবেলা থেকে ভীষণ শান্ত প্রকৃতির, মানে বলে না যে এখানে বস তো এখানেই বস, মানে আমার পাশে যদি, মানে আমি কথার কথা বলছি, মানে এরকম টাইপের ছিলাম আমি। আমার পাশে বসে যদি আমাকে হয়তো খাবারের পাতে কিছু দিল না, মাছ মাংস কিছু পড়লো না, আমার পাশের পাতে পড়েছে, আমি কিন্তু মানে আমি এমন টাইপের ছিলাম যে সেটা কখনো নিজে মুখে বলতাম না, এরম স্বভাবের আমি মেয়ে ছিলাম। আজকে হয়তো এই প্রফেশনে আছি বলে অনেক কথা বলি, অনেক কিছু মনে হয় সাফিয়া অনেক চালাক, সাফিয়া অনেকে, কিন্তু যারা আমাকে পার্সোনালি চেনে তারা জানবে যে আমি কেমন প্রকৃতির। তো যাই হোক, এটা নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, শুধু এটুকুই বলবো, খুব কষ্ট পেয়ে আজকে আমি তোমাদের সামনে এই ভিডিওটা করছি। এটাকে কোনো ক্ল্যারিফিকেশন ভিডিও নিও না প্লিজ, আমার এটা রিকোয়েস্ট। অনেক কষ্ট পেয়েছি মনের থেকে। আমি জানি না তোমরা যে কথাগুলো বলেছো, কথাগুলো কি আর কখনো ফিরিয়ে নিতে পারবে, কিন্তু আমাকে অনেক কিছু শিখিয়ে দিল এই ব্লগটা, যে তুমি যখন যেটা করবে তার প্রুফ রাখবে, যখন যা করছো, যখন যেটা খাচ্ছো, যেখানে যাচ্ছো, সমস্ত কিছু প্রুফ রাখতে হবে, মানে এটাই। যাই হোক, আমি
প্রুফ দেখাতেও চাই না। আমার জীবন আমি খুব মানে একদম সহজ সরল জীবনযাপন পালন করি আমরা, এবং সেটাকেই খুব সোজাভাবেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ, যখন আর চারটে মানুষকে দেখি, মানুষের থেকে ভালো জিনিসটা নেওয়ারই আমি চেষ্টা করি। আমরা সবাই কিন্তু কাউকে না কাউকে দেখেই শিখি, কিন্তু সবার থেকে আমি চেষ্টা করি সবার থেকে ভালো জিনিসগুলো, পজিটিভ জিনিসগুলো নেওয়ার। যাই হোক, এটুকুই তোমাদেরকে বলার যে যখন কোনো এই কথাটা যদি তোমরা আমাকে এমনি জিজ্ঞেস করতে না যে দিদি তুমি যেটা দিয়েছো তুমি দেখো তোমার এর মধ্যে আছে, তুমি সেই জন্মদিনে গিফটটা পেয়েছিলে, তাহলে আমি তখনও তোমরা বুঝতে পারতে যে আমি এই জিনিসটা নিয়ে কতটা লাইট হতো এবং কতটা দেখাতে পারতাম। না, আমি লাস্ট কথা আর একটা বলি, আরও তোমাদের বুঝতে সুবিধা হবে। এই ভিডিওটার আগে মানে আমরা এই ভিডিওটা বানানোর জন্য বিয়ের ব্লগটা এখনও দিতে পারলাম না। তো জাস্ট এই যে ভিডিওতে তোমরা কমেন্ট করেছো, এতগুলো কমেন্ট এসেছে, ওই ভিডিওতে যখন আমরা ঘরে ঢুকেছি, ওই ঘরে ঢোকার সাথে সাথে দেখবে আমরা এমন একটা অ্যাঙ্গেল এসেছিলো যেটাতে সানসেটটা দেখা যাচ্ছিল, ওখানে দেখবে ওই প্রোডাক্টটা কিন্তু আছে। তখন অলরেডি আমাদের ওই প্রোডাক্টটা কিনে এনে আমরা বাইরে রেখেছি। আর মানে বললাম না, মানে এমন হয়ে গেছে যে টোটোতে আমার কাছে ছিল জিনিসটা, হয়তো ক্যামেরাটা অ্যাঙ্গেলটা হয়তো চেঞ্জ করলে হয় না, কোনো না কোনো দিন হয়তো এরকম হয়ে যায়। তো দেখবে তখন ওই প্রোডাক্টটা ওপরে, কিন্তু তখন অলরেডি আমরা ওই জিনিসটা কিনে নিয়ে এসে বাইরে রেখেছি বারান্দায়। আমাদের আরও ব্যাগ ফ্যাগগুলো আমরা এসে ওই বারান্দায় রাখি, ওখানেই ওই জিনিসটা ছিল। যাই হোক, ভুল হয়ে গেছে, তোমরা একটুখানি যদি আমাদের এই কথার মধ্যেও কিছু ভুল থাকে প্লিজ ক্ষমা করে দিও, কারণ ইন্টেনশনালি কখনো তোমাদেরকে কষ্ট দিতে চাই না, কারণ তোমরা আমাদের কাছে অনেক 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 মাইনে রাখো। এটুকুই বলবো, আমাদের জন্য দোয়া করো, প্রে করো। হ্যাঁ, আমরা যেন তোমাদেরকে একটা সুন্দর সুন্দর ভ্লগ উপহার দিতে পারি। দেখো, এই টাইপের ইন্টেনশন আমাদের ছিল না, আর আশা করছি কখনো থাকবেও না। হ্যাঁ, যদি আমার কাছে এক্সপেন্সিভ কোনো গিফট থাকে, কাউকে যদি দেওয়ার প্রয়োজন, আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে যেটুকুই হবে আমি সেটুকুই দেবো, ঠিক আছে? আর এটুকুই বলি, দেখো কি বলবো, যে যারা বলো না যে আমরা এখান থেকে এটা নিতে পারি না, ওখান থেকে নিতে পারি না, তোমরা কিপটে, তোমরা এটা করতে পারো না, আমাদের না অনেক হিসেব করে চলতে হয়। পারি সব, চাইলে আমরা সবই করতে পারবো। আমরা চাইলে ট্রেনে না এসে আমরা নিজেরা গাড়ি কিনে আসতে পারবো, কিন্তু আমরা মনে করি সময় আছে। সবকিছুর উত্তর তোমরা আস্তে আস্তে সবকিছুই আস্তে আস্তে তোমরা জানতে পারবে। যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারা সবসময় বলো যে কতটা তোমরা ভালো এগোচ্ছ। দেখো, আমাদের থেকে আরো অনেকেই অনেক কিছু এই জীবনে করে নিয়েছো, কিন্তু হয় সবার জীবনটা তো একরকম নয়, এবং সবার যে জীবনে পাওয়ার জিনিসগুলো, যে পাওয়ারটা একটা টাইমে হবে, এই বয়সে হবে, সেটা নয়। আস্তে আস্তে, কিন্তু এটুকুই যে আস্তে আস্তে যে গ্রো করছি, এবং আমাকে বাবা একটাই কথা বলে, মা একটাই কথা বলে, যে এমন কিছু জিনিস করো যেটা সারা জীবন করতে পারবে। হয়তো তুমি আজকে রোজগার করছো, দেখানোর জন্য করে দিলে, তুমি ব্যয় করে দিলে, তুমি ওটাকে খরচ করে দিলে, যে না আমি ঠিক আছে, আমি হাই সোসাইটিতে বিলং করছি, এখন আমার আয় আছে, কিন্তু তুমি যদি কিছুদিন পরে করতে না পারো, সেটা কিন্তু আরও লজ্জার। আমাকে মা বলে, যা করে নাচ থাকে 12 মাস, মানে এমন কিছু করো যেটা তুমি 12 মাস বহন করতে পারবে। যে আজকে একদিন, দুদিন, 1 মাস, 2 মাস আমি খুব করতে পারছি, তারপরে সেটাকে আর আমি ক্যারি করতে পারছি না, যেহেতু আমাদের একটা বেবি হয়ে গেছে। তো অনেক কিছু চিন্তা ভাবনা করে করতে, যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো, আশা করছি তারা বুঝতে পারবে। এটাই, আর কিছু বলার নেই আমার এখানটাতে। এটুকুই বলবো, সাথে থেকো, পাশে থেকো, তোমরা আমাদের অনেক ভালোবাসো, তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার, তোমাদের কাছ থেকে সাপোর্ট আমরা সবসময় চেয়ে এসেছি, আগামী দিনগুলোতেও চাই, এইভাবেই পাশে থেকো।